পাহাড় থেকে সমতল জলে থই থই তলিয়েছে বসতবাড়ি, ফসলের ক্ষেত। পানিবন্দী লাখো মানুষ, শতভাগ বন্যা দুর্গত এলাকায় পৌঁছায়নি ত্রাণ, জানালেন প্রতিমন্ত্রী। হবিগঞ্জে আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে 160 পরিবারের বসত ভিটা। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি ও পরিবেশ, ইজারার শর্ত ও আইন লঙ্ঘনের অভিযোগ। দীর্ঘদিন বন্ধ জয়পুরহাটের 32টি ইউনিয়ন সেবা কেন্দ্র, জরাজীর্ণ ভবন, অনেক কেন্দ্র মাদকের আখড়া। ফসল উৎপাদনে সরকারি সহযোগিতা পাচ্ছেন না প্রান্তিক কৃষক। এবং 5 দশকের দখল দূষণে মরাখালে পরিণত চলন বিলের নদ নদী, হুমকিতে জীববৈচিত্র্য। সচেতনতা ও কঠোর নজরদারির পরামর্শ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। ঢল আর বৃষ্টিতে পাহাড় থেকে সমতল পানিতে থই থই। অনেক এলাকায় বসত বাড়িতে পানি, তলিয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দী মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। অনেক জায়গায় পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে তীব্র ভাঙনের শঙ্কা। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। চারদিকে পানি, মাঠঘাট, সড়ক আর জনপদ সবকিছু যেন এক বিস্তীর্ণ জলসারির অংশ হয়ে গেছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে বহু নিম্নাঞ্চল এখনো প্লাবিত। কোথাও বাড়িঘরে পানি, কোথাও ডুবে আছে ফসলি জমি। সব মিলে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অতিবর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জোড়াছড়ি উপজেলার 30টি গ্রামে পানিবন্দী প্রায় 20,000 মানুষ। 204টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 3,500-এর বেশি মানুষ। রাস্তাঘাট দুর্ভোগ, বাড়িঘর ভাঙে গেছে, ইট মারি এখানে পড়ছে। দুম করে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পর দেখি যে আমাকে ওই শহর উপরেই মনে করেন মাটি চাপা পড়ে গেলাম। ঢল আর বৃষ্টিতে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি, এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এখনও বান্দরবানের সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। হবিগঞ্জের কুশিয়ারা, সুতাং ও খোয়াই নদীর পানি বাড়ায় তলিয়েছে যমুনাবাদ, আউশপাড়া ও সুলতানশী সহ আরো বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী কাটছে এসব এলাকার মানুষের জীবন। হয়ে গেছে, আমরা বাড়ি ঘর থাকা সমস্যা দেখা দিছে। বাচ্চা চালু আমরা অসহায় করছি, আমরা কই যাইমু। মাদ্রাসা, বাড়ি ঘর, লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমলেও ভোগান্তি কমেনি। চরাঞ্চলে সবজির ক্ষেত তলিয়ে গেছে। তীব্র ভাঙনের সংখ্যায় দিন কাটছে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষের। ঢলের তোরে শেরপুর, গাজীর খামার, নালিতাবাড়ির প্রায় 100 মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। বাকি অংশে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। ঝিনাইগাতি উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 2 থেকে 3 কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলে ভেঙে গেছে, মনে করেন যে রাস্তাঘাট এটা যে গাড়ি ঘোড়া চলতেছে, যে না দিলে চলাফেরা অসুবিধা। এটা যেন প্রতিরোধ করা হয়, এখানে দৃশ্যমান একটা কাজ দেখানো হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত উপকূলের কিছু এলাকাও। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় 20,000 মানুষ পানিবন্দী। নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বন্যার পানি শুধু বাড়িঘর ডোবায় না, ডোবায় স্বপ্ন। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে 11টি ইউনিয়নের প্রায় 5 থেকে 6 লাখ মানুষ এখন পানিবন্দী। কারো ঘরে খাবার নেই, কারো কাছে নেই বিশুদ্ধ পানি। নিজের ঘর থাকলেও সেখানে থাকার উপায় নেই। 6 দিনের জলাবদ্ধতায় জীবন যেন থমকে গেছে। সকালে ঘুম ভাঙে না পাখির ডাকে, ভাঙে পানির শব্দে। যে উঠান শিশুদের দৌড়ঝাঁপ ছিল, সেখানে এখন ছোট ছোট ঢেউ। যে ঘরে সন্ধ্যায় জ্বলতো আলো, সেখানে আজ হাঁটু সমান পানি। চকরিয়া হাজারো পরিবারের কাছে 6 দিন মানে একটি দীর্ঘ অনিশ্চিত অপেক্ষা। ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে নেই নিত্যদিনের স্বাভাবিক জীবন। বিছানা, আসবাব, চাল, ডাল, কাপড় সবকিছুই পানিতে নষ্ট। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। আর যারা যেতে পারেননি, তারা পানির মাঝেই কাটাচ্ছেন প্রতিটি দিন, প্রতিটি রাত। তাদের একটাই প্রশ্ন, আর কতদিন? খুব অসহায় আছি,
তারপর আমাদের যে বিশুদ্ধ পানিগুলো আছে, আমাদের যে কলগুলো আসলে কলগুলো এগুলো ডুবে গেছে, ওগুলো ডুবার পরও 3 ফুট উপরে পানি। আশ্রয় কেন্দ্র নাই আমাদের এখানে, কিছু নাই। পানি আগাগোড়া ডুবে গেছে, মাল মাত্রা ক্ষতি হয়েছে, অনেক জিনিস ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে নলকূপ, তাই বিশুদ্ধ পানির জন্য তাকিয়ে থাকতে হয় আকাশের দিকে। বৃষ্টির পানি এখন পান করার পানি, রান্নার পানি, বেঁচে থাকার পানি। প্রতিটি ফোঁটা যেন জীবনের সমান মূল্যবান। এখন আমরা এমন অসহায় আছি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। মনে করেন বিএনপি হোক, জামাত হোক, কোনো দলে আমাদের পাশে দাঁড়ায়নি। কষ্ট করে থাকছি, এইরকমই খাটের উপর থাকছি। সবচেয়ে কঠিন সময় পার করছে শিশুরা। ঘরে খাবার নেই, শিশু খাদ্য নেই, ওষুধ নেই। ক্ষুধার কান্না আর অসহায় বাবা মায়ের নীরব চোখ এই জনপদের সবচেয়ে বড় আর্তনাদ। চকরিয়া ইউনিয়নের ছিকলঘাট এলাকার চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মসজিদের বারান্দায়, স্কুলের শ্রেণীকক্ষ, বাজারের দোকান, সবকিছুই পানির নিচে। এখানে এখন মানুষের প্রতিদিনের যুদ্ধ কোনো শত্রুর বিরুদ্ধে নয়, পানির বিরুদ্ধে। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই 6 দিনের অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রামের গল্প চকরিয়া মানুষের মনে অনেকদিন পর্যন্ত রয়ে যাবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চকরিয়া, কক্সবাজার। টানা বৃষ্টি, উজানের ঢল আর জোয়ারে ভাসছে চট্টগ্রামে বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন জেলার অন্তত 4.5 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। দুর্গত এলাকাগুলোতে কয়েকদিন ধরে বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারিভাবে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি তাদের কাছে। ত্রাণ কার্যক্রম জোরদারে 7 উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ যেন কোনো জনপদ নয়, যেদিকেই চোখ যায় কেবল থই থই পানি। মাঝে দু একটা ঘরের চালা উকি দিয়ে জানান দিচ্ছে মানুষের অস্তিত্বের কথা। টানা 5 দিনের অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম জেলা। পানি নিচে চলে গেছে অধিকাংশ ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। গত 5 দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে জেলার অন্তত 4.5 লাখ মানুষ এখন পানিবন্দী। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়ায়। উপজেলাটির প্রায় 70% এলাকা এখনও পানির নিচে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছাড়ছেন আপন ঠিকানা। 5 দিন ধরে আজকে পানিবন্দী অবস্থায় আছে। টোটালি নাই, বিদ্যুৎ নাই আজকে 3 দিন ধরে। মোবাইলের নেটওয়ার্কও সমস্যা। আমাদের বিপদে এখনো পর্যন্ত কেউ আসে না বাইরের। এদিকে বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানিসহ খাবার সংকট দেখা দিলেও সরকারিভাবে এখনও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আজকে প্রায় 3 দিন ধরে খাবার পানি পাচ্ছি না। কষ্ট মানে কি, অনেক কষ্ট। এখানে তো মনে করেন পানির জন্য তো বাইরে হতে পারছি না। গরু ফার্মের মধ্যে পানি ঢুকে গেছে, গরু নিয়ে অনেক কষ্ট আছি। 3000 থেকে 3500 পরিবার এখানে পানিবন্দী আছে। জেলা প্রশাসন মনে হয় সাতকানিয়া ঢুকছে, কি দিচ্ছে না দিচ্ছে আমরা পাই নাই, কিন্তু আমার কেউ যদি একটু দেখলে শোনা এটা আমাদের জন্য ভালো হবে। তবে জেলা প্রশাসনের দাবি, দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। নৌকাও যাওয়া সম্ভব হচ্ছে না যে সমস্ত জায়গায়, সে সমস্ত জায়গায় স্পিডবোটগুলো আমরা দ্রুত পেলে আমরা অপারেশনের কাজ শুরু করব। আমাদের প্রায় 670টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা আছে। সেই আশ্রয়কেন্দ্রে তাদেরকে আমরা রাখবো, তাদের জন্য সেখানে শুকনো খাবারের ব্যবস্থা থাকবে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেনা মোতায়েন করা হয়েছিল যে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এখানে ওনারা মূলত রেস্কিউ এবং ত্রাণ বিতরণ দুইটা কাজে আমাদেরকে সহায়তা করার জন্য ওনাদেরকে ডিপ্লয় করা হয়েছে। টানা বৃষ্টি কমলেও অনেক এলাকায় এখনও পানি নামেনি। তাই দুর্গত মানুষের প্রত্যাশা, দ্রুত পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে ডুবে আছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকে চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি এখন অবস্থান করছি। এখানে মূলত যারা আসলে পানিবন্দী জীবন পার করছেন, দিন পার করছেন জীবনের, সেটা আসলে বলাটা যদি আমি ফুটেজের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটা অসহায়ত্ব জীবনের কাছে বা অসহায়ত্ব প্রকাশ করছেন এই পানিবন্দী মানুষ। আমরা যতটুকু জানি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী আছে, এমনকি এখানে সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। 13টি ইউনিয়নের মধ্যে বলা যায়
যে প্রায় সবগুলোই পানির নিচে তলিয়ে আছে। এর পাশাপাশি এখানে যদি বলেন বা পানিবন্দী মানুষের জন্য সরকারিভাবে বেসরকারিভাবে অনেকে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসছে, সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত কাউকে আসলে দেখা যায়নি সেভাবে ত্রাণ বা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে। তো আমরা বেসরকারি ভাবেও দেখেছি কয়েকজন অনেকেই তারা এখন নিয়মিত ভাবেই তারা এই ত্রাণ বিতরণের কাজে অংশ নিয়েছেন। আসলে একটি বিষয় জানি রাখি, এই ত্রাণ বিতরণের জন্য যে ধরনের ভোগান্তিটা পোহাতে হয় সেটা হচ্ছে যে একদম বিস্তীর্ণ এলাকা, সেখানে চেনার একটা উপায় থাকে, কারণ বিভিন্ন জায়গা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো অনেকে আসছেন, তো সেখানে আসলে চেনার একটা বিষয় থাকে। সেটার কারণে অনেকেই আবার 2বার করে 3বার করে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দেন, যারা আসলে তারাই কিন্তু আসলে পাচ্ছে না। আমি কথা বলতে চাই, আপনারা আসলে ত্রাণ সামগ্রী কবে থেকে নিয়ে আসছেন আর কেন? আমরা সকাল থেকেই আমাদের এই 3 নং নলুয়ানি পূর্বগাড়ির গ্রামে বাসার গ্রুপের দিকে আমাদের হোটেল টিওয়াল কক্সবাজারের উনি চেয়ারম্যান স্যার আলহাজ আবুল বসর সাহেবের দিকে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। প্রথমে আমরা 10 ঢাকায় যেখানে বেশি বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত জায়গাগুলিকে শুকনো খাবার থেকে শুরু করে সবকিছু আমরা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যেখানে ক্ষতিগ্রস্ত এলাকা আছে সব জায়গায় ডাকে আমরা তৎপরভাবে আরো চালিয়ে যাবেন। শুনছিলেন আসলে এখানে মূলত যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার বিষয় বা অনেকে 2বার করে পাচ্ছেন 3বার করে পাচ্ছেন, কারণ এখানে আসলে আসল জায়গায় আসলে যাওয়াটা পৌঁছানোটা অনেকটাই কঠিন। কারণ আমি যে নৌকা যে বোর্ডে করে এসেছি সেটা প্রায় বলা যায় যে 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। ঢাকায় বৃষ্টি কমলেও বাড়ার শঙ্কা আছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট জেলায়। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সোমবার থেকে কেটে যাবে মেঘাচ্ছন্ন ভাব। নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকালকে পর্যন্ত যে বৃষ্টি সর্বোচ্চ হয়েছে আমবাগানে 106 মিলিমিটার, তাছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি অনেকটা কমেছে, যেটা গত পরশুদিন সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 211, প্রায় চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওইসব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। বন্যার ভয়াবহতার কারণে শতভাগ বন্যা আক্রান্তের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। সকালে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন জানান, বন্যা দুর্গতদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। চট্টগ্রামে বন্যায় 650টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে 25,000 মানুষ। প্রতিমন্ত্রী জানান, পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে সরকারের হাতে। স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হবে। এদিকে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে সরকার কাজ করছে এবং দুর্গত এলাকায় ত্রাণের পরিমাণ বাড়ানো হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বৈঠকের পর তিনি এসব কথা জানান। দক্ষিণ চট্টগ্রামের এই উপজেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত, তো সেখানে ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যার প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। স্পেসিফিক্যালি সবার সঙ্গে কথা বলা হয়েছে, তাদের কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখছি। সরকার থেকে যেটা বলতেছে যদি আরও লাগে সেই ব্যবস্থা আমরা করব। বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথে সড়কগুলো সংস্কার করা হবে। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বর্ষা মৌসুমে এটা প্রত্যেক বছরই হয় এবং আমাদের মেনটেন্যান্সের টাকা থাকে সব ডিপার্টমেন্টেরই। বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে এগুলো আমরা সংস্কার করব এবং জলাবদ্ধতা কম হওয়ার জন্য আমরা অনেক পূর্বে থেকেই ক্ষমতা আসার পরেই আমরা ড্রেনেজগুলো পরিষ্কার করার জন্যে এবং পানি নিষ্কাশনের মুখগুলো যাতে পরিষ্কার থাকে এ ব্যাপারে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং প্রশাসন যৌথভাবে আমরা প্রায় 3 মাস আগে থেকেই কাজ করছি। দীর্ঘদিন ধরে বন্ধ জয়পুরহাটের 32টি ইউনিয়ন সেবা কেন্দ্র পাকা ভবন হয়ে পড়েছে জরাজীর্ণ। কোনো কোনো কেন্দ্র পরিণত হয়েছে মাদকের আখড়ায়। দীর্ঘদিন কেন্দ্রগুলো বন্ধ থাকায় ফসল উৎপাদনে কাঙ্ক্ষিত সরকারি সহযোগিতা পাচ্ছেন না প্রান্তিক কৃষক। অযত্ন আর অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে প্রান্তিক পর্যায়ের কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান জয়পুরহাটের ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো।
শুরুর দিকে কেন্দ্রগুলোতে বীজ, সার, কীটনাশক ও কৃষি পণ্য সংরক্ষণ করা হতো। পরে কৃষকদের সুবিধার্থে নিয়োগ করা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা, যারা ফসল উৎপাদনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিতেন। কিন্তু দীর্ঘদিন থেকে সবগুলো কেন্দ্র বন্ধ থাকায় পরিত্যক্ত হয়ে গেছে ভবনগুলো। কোনোটির দরজা ও জানালা ভেঙে গেছে, কোনোটির দেয়াল ও ছাদের পলেস্তারা খসে গেছে। কৃষি অফিসার ছিল আমাদের পরামর্শ দিয়েছিল, আমার কৃষক পরামর্শ দিয়েছিল, আমার আর পরামর্শ দেওয়ার মতো কোনো লোক নেই। আগে মাঠে যায় ওরা পর্যবেক্ষণ দেখতো, ওই পোকা মাকড় দেখতো, দেখে এসে পরামর্শ দিত। কৃষি কার্ড, প্রণোদনা, বিভিন্ন সার, বীজ, বিভিন্ন সহায়তা পেতাম। এখন না থাকার জন্য আমরা কোনোটাই পাই না। মানে সার, বীজ যেগুলা মানে কৃষক লেভেলে যেটা সরকার বিতরণ করত, সেটা এই অফিস থেকে বিতরণ করত। কালের বিবর্তনে বন্ধ হওয়া ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো দ্রুত চালু করার আশ্বাস দিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা উপজেলায় এটার মেরামতের জন্য বাজেট চিঠি দিচ্ছি, তারা আমাদেরকে বাজেটটা কত টাকা লাগবে এটা বরাদ্দ চাইলেই আমরা সেটা মন্ত্রণালয়ে পাঠাবো। যদি এটা অনুমোদন পাই, ভবিষ্যতে আমরা এটা সংস্কার করে ব্যবহার উপযোগী করব। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক কৃষকদের লোকসান ঠেকাতে বন্ধ ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো দ্রুত চালু হবে, এমনটাই আশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে ৫ জন নারী ও এক বৃদ্ধকে বিএসএফের পুশিং চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ভোর ৪টার দিকে লাইট পোস্টের আলো নিভিয়ে ২ নারীসহ ৩ জনকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ। টের পেয়ে গ্রামবাসী তাদের আটকে বিজিবিকে খবর দিলে এই প্রচেষ্টা প্রতিহত করা হয়। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভোর 4:45টার দিকে পুশিংয়ের চেষ্টার সময় ৩ জন নারীকে আটকে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। তাদের সঙ্গে থাকা আরও ৬ জন সবার চোখ এড়িয়ে বুড়িমারি রেল স্টেশনে গিয়ে ট্রেনে করে পালিয়ে গেছে জানান স্থানীয়রা। তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফ এর সাথে যোগাযোগ করে 3 নারীকে দ্রুত ভারতে ফেরত নিতে বলা হয়েছে। এদিকে বান্দরবানের নাইখেংছড়িতে সীমান্তে আলাদা অভিযানে মিয়ানমারের 11 নাগরিককে আটক ও 3 জনকে পুশব্যাক করেছে বিজিবি। 16 বছর পর জনগণের ভোটে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু নেতাকর্মীদের মধ্যে বিভেদের সুযোগ নিয়ে একটি চক্র দেশকে আবার অস্থিতিশীলের চক্রান্ত করছে। তাদের সে সুযোগ দেওয়া হবে না। সকালে নোয়াখালীর সেনবাগে এসব কথা বলেন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। বলেন, দাসত্ব ও লুটের সরকার ছিল বিগত 16 বছর। বর্তমানে নির্বাচিত যে সরকার রয়েছে তাকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 150 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। 700 বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো গণনা করা হচ্ছে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দান বাক্সের টাকা। সকাল থেকে কড়া নিরাপত্তায় মাজার প্রাঙ্গণে এই টাকা গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে ডেকচি ও দান বাক্স থেকে টাকা সংগ্রহ করা হয়, পরে মসজিদের আঙিনায় শুরু হয় গণনা। আর্থিক ব্যবস্থাপনা কমিটির প্রধান সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সাথে চলছে। সবার উপস্থিতিতে পরবর্তী সভায় অর্থ ব্যয় ও বন্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত 22 মে প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয় এই মাজারের দানের অর্থ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল লেনদেনে জনগণকে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস শীর্ষক বিশেষ ক্যাম্পেইন হয়েছে। সকালে রাজশাহী মহানগরের একটি হোটেলে এই ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ক্যাম্পেইনে বক্তারা বলেন, নগদ অর্থের পরিবর্তে ফান্ড ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং সহ ক্যাশলেস লেনদেন ব্যবস্থায় চলে গেলে ব্যাংকিং সেবা আরও নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ হবে। এর পাশাপাশি ছেঁড়া টাকা ও জাল নোটের ভোগান্তি, খুচরা টাকার সংকট, নগদ অর্থ বহনের ঝুঁকি এবং দৈনন্দিন লেনদেনের নানা ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। অনুষ্ঠানের রাজশাহী অঞ্চলে পূবালী ব্যাংকের 14টি ইলেকট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়। একই সাথে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের হাতে বাংলা কিউআর কোড তুলে দেওয়া হয়। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপনে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নন্দনকানন শ্রী শ্রী তুলসীধাম। রথযাত্রা উপলক্ষে সকালে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, 300 বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসব হবে 16 জুলাই।
ওই দিন বিকেল ৩টায় শ্রী শ্রী তুলসীধাম মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভ্রদার সুসজ্জিত রথ নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরবে। বিপুল ভক্ত সমাগমে শ্রী শ্রী তুলসীধাম অন্যতম বৃহৎ রথযাত্রা মহা উৎসবে পরিণত হবে জানান আয়োজকরা। এছাড়া ২৪শে জুলাই বিকেলে উল্টো রথযাত্রা, সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনের এই রথযাত্রা উৎসব। ৪ দফা দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, কারণ আপনারা পারবেন। আপনাদের না পারার ইতিহাস নাই, আপনাদের ইতিহাস পারার ইতিহাস। জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আবু সাইদ আপনাদের সন্তান। বৃষ্টি কিসে, গুলি বৃষ্টি কিতে সে পাত্তা দেয়নি। বুক পেতে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই রংপুরের মানুষ আপনারা। আমার সম্মানিত সহকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সব বিষয়ে কথা বলেছেন। আমি আরেকবার কিছু অঙ্গীকার ব্যক্ত করেই আমার কথা শেষ করব। নাম্বার 1, যে বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ করার জন্য আমাদের সন্তানেরা লড়াই করেছিল। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্যই সংস্কারের উদ্দেশ্যে গণভোট হয়েছে। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারব না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণও আমরা সরব না। এই আবু সাইদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। আমাদের দ্বিতীয় কথা, তিস্তা অঞ্চলের মানুষের দুঃখ। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, আমরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তার বালুচরে কুদাল মেরে প্রথমেই বাংলাদেশের উন্নয়নের যাত্রা শুরু করব। দুঃখের বিষয়, তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলু পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমান তালে জনগণ লড়াই করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বাগেরহাটের যৌথ আয়োজনে সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।
ডিবিসি সারা বাংলায় ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।